আমাদের বাংলা বারবার কেন প্রকৃতির রোষে পড়ছে? আমরা 2019 থেকে 2021 এই টাইম স্প্যান যদি দেখি, তাহলে 2019-এ প্রথমে ফণী, তারপর বছরের শেষে বুলবুল, 2020-তে আমরা দেখলাম আমপান, আমরা 2021-এ দেখলাম ইয়াস। কেন বারবার এই ধরনের ঘূর্ণিঝড়, অতি তীব্র ঘূর্ণিঝড়ের সম্মুখীন হতে হচ্ছে আমাদের রাজ্যকে? কেন বিপর্যস্ত হচ্ছে জনজীবন? এই নিয়ে প্রশ্ন উঠছে। প্রথমেই দেখাবো একটা প্রতিবেদন। 2009 সালে আয়লা, তার 10 বছর পর ওড়িশা উপকূলে আছড়ে পড়ে বাংলায় ঢুকে এসেছিল ঘূর্ণিঝড় ফণী। কলকাতার আঁচ না পড়লেও 30,000 কাঁচা বাড়ি ভেঙে পড়েছিল রাজ্যে। কিন্তু তার 6 মাসের মাথায় সরাসরি বাংলার উপকূলে ঘূর্ণিঝড় বুলবুল আছড়ে পড়ে সুন্দরবনে। বিধ্বস্ত সুন্দরবন ঘুরে দাঁড়াতে না দাঁড়াতেই আবার 6 মাসের মাথায় প্রবল প্রতাপশালী ঘূর্ণিঝড় আমপান। বিপর্যস্ত সাগর থেকে সন্দেশখালী, আমপান শুয়ে দিয়েছিল কলকাতাকেও। 1 বছরের মাথায় আবার ঘূর্ণিঝড় ইয়াস ওড়িশায় আছড়ে পড়লেও ভরা কোটাল আর ঘূর্ণিঝড়ের সাঁড়াশি চাপে তছনছ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর উপকূল। নজর রাখা যাক সরাসরি সুন্দরবনে আছড়ে পড়া 3 ঘূর্ণিঝড়ে। ঘূর্ণিঝড় আয়লা, ল্যান্ডফল সাগর, সর্বোচ্চ গতিবেগ 112 কিলোমিটার প্রতি ঘন্টায়। ঘূর্ণিঝড় বুলবুল, ল্যান্ডফল পাথর প্রতিমা জি প্লট, সর্বোচ্চ গতিবেগ 135 কিলোমিটার প্রতি ঘন্টায়। ঘূর্ণিঝড় আমপান, ল্যান্ডফল বকখালি, সর্বোচ্চ গতিবেগ 185 কিলোমিটার প্রতি ঘন্টায়। জলবায়ু বিজ্ঞানীদের পর্যবেক্ষণ, বঙ্গোপসাগর আরব সাগরে ঘূর্ণিঝড়ের সংখ্যা বাড়ছে। তীব্র বা তার চেয়েও বেশি তীব্র ঘূর্ণিঝড়ের প্রবণতা বেশি। অল্প সময়ের মধ্যেই দ্রুত শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় যত বেশি শক্তি নিয়ে স্থলভাগে আছড়ে পড়বে, তত বিপর্যয়ের মাত্রা বাড়বে। ইয়াসের প্রভাবে ওড়িশা তো বটেই, বাংলার উপকূল থেকে পাহাড় সর্বত্রই প্রবল বৃষ্টি হয়েছে। ধাক্কা লেগেছে ঝাড়খণ্ডেও। ইয়াস রাঁচির কাছে পৌঁছানোর পর অনুকূল বায়ু প্রবাহের প্রবল বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। চরম ঘটনার নজির, 27শে মে মালদায় একদিনেই বৃষ্টি হয়েছে 309 মিলিমিটার। কলকাতায় ইয়াসের প্রভাবে সব মিলিয়ে বৃষ্টি হয়েছে 196 মিলিমিটার। 11ই মে অল্প সময়ের মধ্যেই 102 মিলিমিটার বৃষ্টি আলিপুরে। মে মাস জুড়ে 388 মিলিমিটার বৃষ্টি কলকাতায়। 121 বছরে মে মাসে কলকাতায় এত বৃষ্টি আর কখনো হয়নি। বিজ্ঞানীদের পর্যবেক্ষণ, জলবায়ু পরিবর্তনের ফলে চরম ঘটনা বাড়ছে। যখন গরম তখন প্রবল গরম, যখন খরা তখন ভয়াবহ খরা, আবার যখন বৃষ্টি তখন অল্প সময়ের ঝেঁপে বৃষ্টি। কলকাতা, বাংলা তো বটেই, গোটা দেশই এমন ঘটনার মুখোমুখি হচ্ছে বারবার। দুশ্চিন্তা সেখানেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কেন বারবার প্রকৃতির রোষে বাংলা? এই প্রশ্ন আমার, আপনার, সকলের মনে বারবার ঘুরপাক খায়। প্রতি বছর এই ধরনের সাইক্লোন যখন আমরা দেখি, প্রত্যক্ষ করি, তখন এই প্রশ্ন আরও বেশি জোরালো হয়। আমরা এই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে গেস্ট রয়েছেন, বিশিষ্ট অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রমিত দেববর্মন, জলবায়ু বিশেষজ্ঞ, IITM পুনে। প্রমিত বাবু, আপনাকে স্বাগত জানাবো TV9 বাংলায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলেশ চৌধুরী। আমি শুরুতে একটু কমলেশ তোমার কাছে আসি। কমলেশ, 3 বছর, 4টি ঘূর্ণিঝড়, আয়লাকে যদি আমরা ধরি, আয়লার পর কিন্তু বেশ খানিকটা সময় পেরিয়ে যায় এবং প্রায় 10 বছর পর এবং 10 থেকে 12 বছরের মধ্যে, মানে এই 2 বছরের মধ্যে আমরা 4টে ঘূর্ণিঝড় দেখলাম। এখন এত ঘন ঘন ঘূর্ণিঝড়, তার এত তীব্রতা কেন? দেখো রুমেলা, যেটা আবহবিদদের দস্তাবেজে রয়েছে, মোটামুটি যে ক্লাইমেট কন্ডিশনগুলো দেখা হয়, তাতে এই বর্ষার আগে যে ঘূর্ণিঝড়গুলো হয় তার একটা টেন্ডেন্সি থাকে মায়ানমারের দিকে বা বাংলাদেশের দিকে যাওয়ার, এবং পরবর্তীকালে একটা ঝড়গুলো আস্তে আস্তে উড়িষ্যা, অন্ধ্র এবং তামিলনাড়ুর দিকে চলে যায়। এটাই মোটামুটি টেন্ডেন্সি। বাংলায় ঝড়ের আসার যে আনাগোনার যে অনুপাত, সেটার তুলনায় উড়িষ্যা বা অন্ধ্রের থেকে, ইভেন বাংলাদেশের থেকে অনেক কম। কিন্তু গত কয়েক বছর ধরে, যেটা তুমি বলছিলে, যে এই ট্রেন্ড কিন্তু চেঞ্জ হচ্ছে। এই ট্রেন্ড কেন চেঞ্জ হচ্ছে, এইটা নিয়ে আবহবিজ্ঞানীরা বিশ্লেষণ করছেন। সাধারণত একটা ঘূর্ণিঝড় কোন দিকে যাবে সেটা অনেক কিছু ওপর ডিপেন্ড করে। বিশেষ করে এই ক্ষেত্রে যেমন আমরা দেখলাম যে বাতাসের উপরে, বায়ুমণ্ডলের উপরের স্তরে কোনো উচ্চচাপ, সে কিন্তু এই ঘূর্ণিঝড়ের দিক অনেকটা ঠিক করে দেয়, যে কারণে শেষ বেলায় কিন্তু বাংলাদেশ সরাসরি পশ্চিমবঙ্গে না এসে উড়িষ্যার দিকে ঘুরে গিয়েছিল ইয়াস।
তবে একটা জিনিস কিন্তু দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সমুদ্রের কিন্তু জলতল, যেটার উপর টেম্পারেচার এসএসটি বলা হয়, সি সারফেস টেম্পারেচার, সেটা কিন্তু ক্রমাগত বাড়ছে। একটা ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য 26.5 ডিগ্রি সেলসিয়াস জলতলের তাপমাত্রা লাগে, সেটা কিন্তু ইদানিং ঘোরাফেরা করছে 30-31 ডিগ্রির আশপাশে। ফলে কিন্তু একটা ঘূর্ণিঝড় সৃষ্টি এবং তারপরে সেই ঘূর্ণিঝড় দফায় দফায় শক্তি বাড়ানোর একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। ফলে বাংলা যেহেতু উপকূলীয় একটা রাজ্য, ফলে একটা দুশ্চিন্তা কিন্তু বারবার থেকেই যাচ্ছে রুমেলা। একদমই কমলেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি কমলেশ চৌধুরী ছিলেন সঙ্গে। আমি সরাসরি চলে যাই, আমাদের সঙ্গে জলবায়ু বিজ্ঞানী রয়েছেন প্রমিত দেব বর্মন। প্রমিতবাবু, এই ঘটনা একেবারে স্বাভাবিক তো নয়, তার কারণ বছর দুয়ের মধ্যে চারবার এই ধরনের ঘূর্ণিঝড়। আপনাকে যদি জিজ্ঞেস করি যে জলবায়ুর পরিবর্তন, অবশ্যই তার আঁচ আমরা পাচ্ছি, কিন্তু কেন প্রতিনিয়ত দিনকে দিন সেটা বাড়ছে? দেখুন, জলবায়ু পরিবর্তন যে হচ্ছে সেটা তো অস্বীকার করার কোনো রাস্তা নেই, সেটা হচ্ছে এবং ইটস এ ফ্যাক্ট লাইক ডে লাইট। এবং এখানে সেটা প্রধান কারণ হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারে গ্রিন হাউস গ্যাসের কনসেন্ট্রেশন বেড়ে যাবে, যার মধ্যে রয়েছে কার্বন ডাই অক্সাইড, মিথেন, N2O, এই সমস্ত। এবং তার বড় একটা অংশই হচ্ছে অ্যান্থ্রোপোজেন, মানে আমরা যেটাকে বলি ম্যান মেড ক্লাইমেট চেঞ্জ। আমাদের ফসিল ফিউয়েল এমিশন অনেক বেড়ে গেছে, আমাদের ভেহিকুলার এমিশন অনেক বেড়ে গেছে, এবং সেই জন্য এটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের প্রধান এবং অন্যতম কারণ। এবং তার জন্য এই সমস্ত জিনিসগুলো কিন্তু হচ্ছে। আপনাদের প্রতিবেদনটি আমি দেখছিলাম, সেখানে যথার্থভাবে যেটা বলা হলো যে অ্যাকচুয়ালি যে সিভিয়ার যে ইভেন্ট, সেগুলোর কিন্তু ফ্রিকোয়েন্সি বাড়ছে। সিভিয়ার স্টর্ম, সিভিয়ার ড্রট, এগুলোর কিন্তু ফ্রিকোয়েন্সি বাড়ছে। এবং আরেকটা যেটা খুব চিন্তার ব্যাপার, সেটা হচ্ছে আপনি দেখবেন যে প্যাটার্নটা অনেক চেঞ্জ হচ্ছে। মানে যতটা শীতকালে, ধরুন শীতকালে আমরা যতটা ঠান্ডাতে অভ্যস্ত একটা কোনো পার্টিকুলার জায়গাতে, কোনো পার্টিকুলার লোকেশনে, সেখানে হয়তো দেখা যাচ্ছে যে শীতের ডিউরেশনটা আমাদের কমে গেল, কিন্তু সেখানে পার্টিকুলার ডেতে এক্সট্রিম কোল্ড, বা গরমকালেও আমাদের গরমকালের ডিউরেশনটা কম বেশি হচ্ছে, অথবা আমাদের এক্সট্রিম যতটা টেম্পারেচার আমরা আগে দেখতে অভ্যস্ত ছিলাম তার থেকে এখন অনেক বেশি হচ্ছে। রেনফলের ক্ষেত্রেও তাই, যে আমরা মে মাসে এখন যত রেনফল দেখলাম কলকাতায়, এবং সেটা রেনফলের যে প্যাটার্নটা সেটা কিন্তু অনেক চেঞ্জ হচ্ছে। এক্সট্রিম রেনফল বাড়ছে, এক্সট্রিম ড্রট বাড়ছে। তো এক্সট্রিম ইভেন্ট কিন্তু অ্যাকচুয়ালি যে বাড়ছে, সেটা ক্লাইমেট চেঞ্জের একটা অন্যতম আপনি নিদর্শন বলতে পারেন, বা তার এফেক্ট বলতে পারেন। প্রবীরবাবু, আরও একটি বিষয় আমরা সবসময় দেখছি, বিগত বেশ কয়েকটা ঝড়ের ক্ষেত্রে দেখেছি বঙ্গোপসাগর কার্যত এপিসেন্টার হয়ে উঠছে, কেন? দেখুন, প্রথমত হচ্ছে যে বঙ্গোপসাগর হচ্ছে বিশ্বের মধ্যে একটা অন্যতম লিস্ট স্যালাইন বেসিন, যার লবণাক্ততা অনেকটাই কম দেখতে গেলে। এবং বঙ্গোপসাগরে তার প্রধান কারণ হচ্ছে এত ফ্রেশ ওয়াটার সেখানে গিয়ে ডিসচার্জ হয়। এবং বঙ্গোপসাগরের যে টেম্পারেচার সেটা কিন্তু অনেক হাই, এবং সেই টেম্পারেচারটা যেহেতু হাই থাকে, এবং সেজন্য এটা একটা অলওয়েজ একটা কন্ডিউসিভ কন্ডিশন থাকে এই সাইক্লোন, এই সমস্ত ইভেন্টগুলো ফর্ম করার জন্য। যেমনটা 26.5 আমরা আগে ভাবতাম, কিন্তু এখন ওভারঅল ওয়ার্মিং এর জন্য, সেটা ক্লাইমেট চেঞ্জ ইনডিউসড ওয়ার্মিং এর জন্য কিন্তু এই টেম্পারেচার কিন্তু অনেকটা সময় ধরে বেশি থাকে। এবং সেজন্য এখানে ঝড় হবার যে কন্ডিউসিভ কন্ডিশন, সেটা দ্যাট সাস্টেন্স ফর এ প্রলং পিরিয়ড অফ টাইম। সেজন্য এখানে এই জিনিসগুলো আস্তে আস্তে বাড়ছে। প্রমিতবাবু, আরও আমরা দেখেছি যে এই ধরনের যে সমস্ত ঝড়, অন্ততপক্ষে যেই তীব্রতা থাকার কথা প্রতি মুহূর্তে সেই তীব্রতা বেড়ে যায়। আমরা আমফানের ক্ষেত্রে সেটা দেখেছি, আমরা ইয়াসের ক্ষেত্রেও দেখেছি যে এই যে অল্প সময়ের মধ্যে ঝড় তার তীব্রতা বাড়িয়ে নিচ্ছে, এটা কেন হচ্ছে? এটা হচ্ছে তার যে চরিত্র, তার যে নেচার, সেটা অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে। মানে আগে বেসিক্যালি সাইক্লোনের যে স্ট্রেংথ, সাইক্লোনের যে ডিভাস্টেটিং পাওয়ার, সেটার একটা অন্যতম প্রধান কারণ ডিপেন্ড করে হচ্ছে তার কনভেকশনের উপর। এবং কনভেকশন যদি সেখানে খুব ফাস্ট হয়, সেখানে যদি খুব তাড়াতাড়ি সেখানে জলীয় বাষ্প গ্যাদার করতে পারে, যেটা এগেন ইট ইজ ড্রিভেন বাই ইয়োর টেম্পারেচার অ্যান্ড দ্য উইন্ড প্যাটার্ন, তাহলে এটা খুব তাড়াতাড়ি সেটা আরো তার শক্তি বাড়াতে পারে, যেটা আজকাল আমরা দেখতে পাচ্ছি। প্রমিতবাবু, 2009-এর পর আমরা 2019-এ একটা ঝড় দেখলাম, তা হলো ফণী। তার আগে আমরা বেশ কয়েকটা ছোটোখাটো ঝড়, কালবৈশাখী প্রত্যেক বছরই হয়, এগুলো প্রত্যক্ষ করেছি। কিন্তু ফণী আমরা দেখেছি, যদিও সেটা আমাদের রাজ্যের উপকূলে খুব বেশি এফেক্ট না ফেললেও আমরা ওড়িশায় দেখেছি কতটা এফেক্ট ফেলেছে। তারপরে আমরা যেগুলো দেখেছি বুলবুল, কখনো আমফান কিংবা ইয়াস, এই 2009 থেকে 2019 এই 10 বছরের মধ্যে কিন্তু আমরা বড় কোনো ঝড় সেই অর্থে দেখিনি। এখন এত ফ্রিকুয়েন্টলি কেন আমরা দেখতে পাচ্ছি? দেখুন, যেটা আমি বারবার বলছি যে ক্লাইমেট চেঞ্জের জন্য কিন্তু এক্সট্রিম ইভেন্টস সেটা কিন্তু বাড়বে। এবার যে এখন আপনি যেটা বলছেন, আপনি যেটা বলতে চাইছেন, সেটা হচ্ছে আগে আমরা সাইক্লোনিক ইভেন্ট দেখলেও সেটা তার যতগুলো সাইক্লোনিক ইভেন্ট হতো
তার যত শতাংশ সিভিয়ার বা এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন হতো, এখন সেই পার্সেন্টেজটা অনেক বেড়ে গেছে। এবার সিভিয়ার ইভেন্টের সংখ্যা বাড়ছে কিনা, মানে ইন টোটাল সাইক্লোনিক ইভেন্ট বেশি ফর্ম করছে কিনা, সেটা এখন আমাদের কাছে পরিষ্কার নয়। কিন্তু যেগুলো ফর্ম করছে তার যে ইন্টেন্সিটি বেশি হচ্ছে, সেটা কিন্তু আমরা দেখেছি। এবং সেটা কিন্তু আমাদের লেটেস্ট আমাদের ক্লাইমেট চেঞ্জ রিপোর্ট এসেছে আমাদের মিনিস্ট্রির তরফ থেকে, ইন্ডিয়ার ফার্স্ট ক্লাইমেট চেঞ্জ অ্যাসেসমেন্ট রিপোর্ট, যেখানে কিন্তু এই জিনিসগুলো বলা হয়েছে। এগুলো অ্যাকচুয়ালি ক্লাইমেট চেঞ্জের জন্য ওয়ার্মিং অফ দ্য এনভায়রনমেন্ট, ওয়ার্মিং অফ দ্য ওশান বেসিন অ্যান্ড চেঞ্জ ইন দ্য অ্যাটমসফেরিক অ্যান্ড ওশানিক হিট কন্টেন্ট, এই সমস্ত কিছু কারণে জিনিসগুলো কিন্তু বাড়ছে। একদমই। এখানে প্রমিতবাবু আরও একটি বিষয়, আমাদের রাজ্যে তো বটেই বারবার প্রকৃতির রোষ আমরা দেখতে পাচ্ছি, আমাদের গোটা দেশের ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে এই যে আমরা রিসেন্টলি উত্তরাখণ্ডে দেখলাম, এবং উত্তরাখণ্ডে গত বছর অগাস্ট মাসেও একটা আশঙ্কা করা হচ্ছিল যে সেখানে এই ধরনের কিছু ঘটনা, এরকম প্রাকৃতিক কিছু বিপর্যয় ঘটতে পারে। এই ধরনের আশঙ্কা বছরের প্রত্যেকটা সময় বারবার আমরা দেখি, শুধুমাত্র আমাদের রাজ্যের ক্ষেত্রে নয়, গোটা দেশেই কি জলবায়ু পরিবর্তনের এই প্রভাব খুব গুরুতরভাবে পড়ছে? হ্যাঁ, দেখুন, জলবায়ু পরিবর্তনের যে প্রভাবগুলো আপনি যেটা বলছেন, যে সিভিয়ার ইভেন্ট, যে উত্তরাখণ্ডের যে ফ্ল্যাশ ফ্লাড হয়েছিল, ক্লাউড বার্স্ট যেখানে হচ্ছে, যেখানে এক্সট্রিম ড্রট হচ্ছে, এক্সট্রিম যেটা আপনার মানে কোথাও ফ্লাডিং হচ্ছে, কোথাও ড্রট হচ্ছে, তার মানে এই যে জিনিসগুলো, যে প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হচ্ছে। মানে আপনার যেটা দুটো জিনিস আছে এখানে, ফ্রিকোয়েন্সি, তার প্যাটার্ন এবং সিভিয়ারিটি, এই প্যাটার্নটা কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে। মানে এক্সট্রিম জিনিসটা, যেখানে হয়তো টেম্পারেচার আমার একটা পার্টিকুলার, আমি গরমকালে একটা পার্টিকুলার টেম্পারেচারে অভ্যস্ত, এতটা হাইয়েস্ট হতে পারে, সেইটা এখন বেড়ে তার থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে। তো একটা পার্টিকুলার ডেতে যেটা আমরা বলি হিট ওয়েভ, এখন অনেক জায়গাতে, ধরুন ইস্টার্ন পেনিনসুলার ইন্ডিয়াতে বা কন্টিনেন্টাল, যে আমাদের কন্টিনেন্টাল রিজিয়ন অফ ইন্ডিয়া, অন্ধ্রপ্রদেশের অনেক জায়গাতে, নাগপুর বা সেন্ট্রাল ইন্ডিয়াতে, ইভেন পশ্চিমবঙ্গেও, ঝাড়খণ্ডেও, সব জায়গাতেই বেসিক্যালি হিট ওয়েভ কিন্তু অনেক বাড়ছে, এবং হিট ওয়েভ জনিত ক্যাজুয়ালিটিও বাড়ছে। আপনি দেখবেন থান্ডারস্টর্ম ইভেন্ট এখন অনেক বেড়ে গেছে, লাইটনিং স্ট্রাইক, এগুলোও বাড়ছে। এগুলো সবই অ্যাকচুয়ালি ক্লাইমেট যে সিস্টেম, একটা যে টোটাল যে সিস্টেমটা কোথাও না কোথাও পার্টার হচ্ছে, এবং তার জন্য ম্যানিফেস্টেশন। একদমই প্রমিতবাবু, এবং আপনার মনে থাকবে এবছর জানুয়ারি মাসের মিডলে, আমরা তো জানি যে জানুয়ারি মাসে পৌষ মাস, মাঘ মাস, এই সময়টা, এই মাঘ মাসের শুরুতে মাঘের শীত বাঘের গায়ে আমরা বলে থাকি, কিন্তু সেই শীত কার্যত উধাও হয়ে গিয়েছিল। এবং তারপর আমরা এই মে মাসেও যে বৃষ্টির পরিমাণ দেখছি, সেটাও আগে কখনো দেখিনি, 121 বছরের নজিরবিহীন।